আসসালামু আলাইকুম। বিশ্বকাপ সুপার 8 শুরু হয়ে গেল। অলরেডি কিন্তু কালকে প্রথম ম্যাচ নিউজিল্যান্ড এবং পাকিস্তান। পাকিস্তান মাঠের চাইতে ভাই টিভিতে বেশি খেলে। যতটুকু বোঝা যাচ্ছে এখন পর্যন্ত টিভির খেলা যেভাবে তাদের সাবেকরা শুরু করে এবং বর্তমান যারা আছে তারা যেভাবে খেলছে, শহীদ আফ্রিদি থেকে শুরু করে আপনি যদি বাসেত আলী বলেন, আপনি মোহাম্মদ আমির বলেন, আপনি আদার্স যারা আছে যদি আহমেদ শেহজাদ যেভাবে টকশো শুরু করছে তাতে করে দলের পারফরমেন্স এমনিতেই খারাপ করে প্রভাব পড়বে। সর্বশেষ আপডেট যেটা পাকিস্তান নামিবিয়ার সাথে ভালো একটা কামব্যাক দিয়েছে ফারহানের সেঞ্চুরি। এটা কি স্বপ্ন দেখাবে নিউজিল্যান্ডের সাথে? সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক এবং সুন্দরভাবে সকল রমজান যেন রোজা রাখার তৌফিক দেখ। 30টা রোজা যেন সবাই রাখতে পারে এই দোয়ায় কামনা করছি। সুপার এইটের যে বিষয়টা, কালকে কিন্তু নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের সুপার এইটের প্রথম ম্যাচ, যেটাতে নিউজিল্যান্ডের মুখোমুখি। নিউজিল্যান্ডের বিষয়ে একটু পরে আসি, তার আগে পাকিস্তানের বিষয়ে আমি একটু বলে নিই। সুপার এইটের যেটা লাস্ট আপডেট যেটা কথা হচ্ছে যে একাদশে যে বাবর আজম কিন্তু লাস্ট নামিবিয়ার সাথেও নামে নাই। বাবরকে নিয়ে অনেক অনেক সমালোচনা, এটা হওয়া স্বাভাবিক। তবে আমি ব্যক্তিগতভাবে গালি দেন বকা দেন যেটাই আমি মনে করি না, কারণ বাবর অচল হলেও নিউজিল্যান্ডের সাথে তার যে রেকর্ড আছে, আগের যে রেকর্ডটা, সেই রেকর্ডটা বাবরের পক্ষে কথা বলে। এবং আমি মনে করি একটা রিপ্লেস যদি আপনি করেনি, সেটা হচ্ছে যে আপনি খাজা নাফিকে আপনি নামাইতে পারেন এবং ফকর কিং করাতে পারেন। অর্থাৎ সিয়াম আইবকে যদি একটু নিচে নামায় দেওয়া যায়, আপনি কিন্তু ওপেনিং এ আপনি খেয়াল করে দেখেন সিয়াম আইবের ওপেনিং এ গেল 10টা ম্যাচের যদি গড় আপনি দেখেন 30ও হয় নাই কিন্তু। অর্থাৎ সেরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। অপরপক্ষে ফারহান কিন্তু যথেষ্ট ভালো। তো তার জায়গায় যদি বড় টিমের সাথে একটু ফকরকে যদি বাজানো যায় বা তাকে একটু খেলানো যায়, সিয়ামকে একটু নামায়া দিয়ে যদি খাজা নাফিকে একটু খেলানো যায়, সেদিক থেকে যদি আপনি শাহিন শাহ আফ্রিদিকে বাদ দিয়ে সালমান মির্জাকে সুযোগ দিয়ে যদি স্পিনে যদি একটু যদি অদল বদল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি টিমটা খারাপ হবে না পাকিস্তানের জন্য। এবং আমি মনে করি পাকিস্তানের উচিত শক্তিশালী এই স্কোয়াডটা নিয়ে মাঠে নামা, যেটা মোটামুটি নামিবিয়ার ক্যাটাগরি ছিল। নামিবিয়াতে কিন্তু ভালো করেছে, তবে ফকরকে নেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তানের জন্য। এবং বড় স্টেজগুলোতে, বড় যে স্টেজ আছে সেগুলোতে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে ফকর জামান। আগে অতীত সব জায়গাতে কিন্তু প্রমাণ আছে। ইন্ডিয়ার সাথেও আমি চাইছিলাম ফকরকে, জানি না কি কারণে নিচ্ছে না। আরেকটা সালমান মির্জার কথা স্পেশালি বলি, শাহিন শাহ আফ্রিদি প্রায় টিমই জাজ করতে পারে, কারণ অনেকদিন যাবতই খেলছে। তার যে সুইং, আগের যে সুইং ছিল সেটা কিন্তু বর্তমানে নাই। গতি যেটা আছে, গতি আছে, বাট সুইংটা কিন্তু কাজের ইন সুইং আউট সুইং বা বল কিন্তু সোজা যাচ্ছে, কোনো একটা কারুকাজ কোনো কিছু হচ্ছে না। যেটা মোস্তাফিজ অল্প অর্থাৎ 140-এ বল করে সুইংটা দিতে পারে, তাতে কিন্তু ব্যাটসম্যান কাবু হয়। সেই কাবুটা কিন্তু শাহিন শাহ আফ্রিদি করতে পারছে না। অপরপক্ষে সালমান মির্জার কথা যদি, নতুন বলার, বাট তার কাছে কিন্তু কারিশমা আছে, গতিও আছে, সুইং আছে, সবকিছু মিলায় যদি অপরপক্ষে তাকে পড়তে কিন্তু সমস্যা হবে। বিশ্বকাপের মতো মঞ্চে যদি আপনি অচেনা একটা বলারকে খেলাতে পারেন, যেটা আমি 100% ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের যে ম্যাচটা হলো পাকিস্তানের ইন্ডিয়ার সাথে, আমি 100% সালমান মির্জাকে চেয়েছিলাম। কারণ ইন্ডিয়া, আপনি বরাবরই দেখেন বাংলাদেশের সাথে যখন মুস্তাফিজুর রহমান প্রথম ডেবু হয় ইন্ডিয়ার সাথে, তখন কিন্তু 5টা উইকেট নিয়েছিল মুস্তাফিজ। ইন্ডিয়ার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে নতুন বলারকে পড়তে অনেক কষ্ট হয়, যেটার জন্য ওসমান তারিককে তাদের কিন্তু এত লেখাপড়া শুরু হয়ে গেছিল। তো সর্বোপরি সাদাবের কথাও মাঝখানে চলে আসতেছে, তবে সাদাবকে বাদ দেওয়ার পক্ষে আমি না। যথেষ্ট ভালো পারফরমেন্স করে যাচ্ছে, ব্যাটিং এ যথেষ্ট ভালো আছে। তবে খাজা নাফিকে এবং ফকর জামানকে ইন করে শাহিন শাহ আফ্রিদিকে বাদ দিয়ে যদি আপনি মোহাম্মদ নেওয়াজকেও যদি সরাই দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একবারে খারাপ হবে না নিউজিল্যান্ডের সাথে। আমি নিজের থেকে মনে করি একটা ব্যাটার বেশি নিয়ে খেলানো পাকিস্তানের জন্য ভালো হবে, যেহেতু কলম্বো ম্যাচটা। স্পিনার কিন্তু 100% আপনার ওসমান তারিকের সঙ্গে একজন প্রফেশনাল প্রপার স্পিনার সাদাব কিন্তু খারাপ হয় না, রাখাটা জরুরি। অপরপক্ষে যদি আপনি বলেন বাবরের কথা, শেষ আপডেট বললাম যে বাবরকে রাখাটা দরকার আছে, কারণ অতীতের রেকর্ড তার নিউজিল্যান্ডের সাথে যথেষ্ট ভালো কথা বলে। নিউজিল্যান্ডের কথা যদি আপনি বলেন, কাকে রেখে কাকে বলবেন? লাস্টের 3টা ম্যাচ যে পরিমাণ দুর্দান্ত পারফরমেন্স ধরেছে, এবং নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টে ভাই মানে বরাবরই বরাবর বরাবর ভালো খেলে। এবং নিউজিল্যান্ড এমন একটা টিম যেটাকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না, কোনোভাবে ফেলে দিতে পারবেন না। নিউজিল্যান্ড সেই টিম যে এই বিশ্বকাপে ফাইনাল খেলার দাবিদার। এই রিসেন্ট 2026 যে বিশ্বকাপটা হচ্ছে, এখানে যদি পারফরমেন্সের ভিত্তিতে আফগানিস্তানের সাথে ম্যাচগুলো যদি দেখেন, আদার্স ম্যাচগুলো যদি দেখেন, নিউজিল্যান্ডে একমাত্র টিম যে কিন্তু 2026-এ বিশ্বকাপ খেলার দাবি রাখে। তো বিশ্বকাপ আমি যদি নিউজিল্যান্ডের কিছু প্লেয়ার আছে, যেমন আপনি অ্যালেনের কথা যদি বলেন, আপনি ফিলিপসের কথা যদি বলেন, আপনি সেফার্টের কথা যদি বলেন, আপনি ডাই মিচেলের কথা যদি বলেন, আপনি
ফার্গুসন এবং মার্ট হেনরি। বিশেষ করে পাকিস্তানের বোলিং লাইনে অবশ্যই ব্যাটিং লাইনের অবশ্যই চিন্তার কারণ হতে পারে মার্ট হেনরি। যদি আপনি দেখেন সে গেল এবার বিশ্বকাপে সবচেয়ে ভালো ছন্দ যদি নিউজিল্যান্ডের থাকে, কিছুটা মার্ট হেনরির কথা বলবো এবং ফার্গুসনের কথা। গতির দিক থেকে ফার্গুসন সেরা, বাট আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি যে মার্ট হেনরিকে অবশ্যই কিন্তু ফলো আপ করার দরকার, কারণ হেনরি যেভাবে বল করছে, যেভাবে ফলো আপ করছে, তাতে কিন্তু 100% পাকিস্তানের ফলো আপ করা দরকার। এবং যেহেতু কলম্বোতে খেলা, সো রান রেটটা যদি অবশ্যই, টসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা টিমের জন্য। পাকিস্তান যদি ভুল না করে টসে জিতে আগে 100% ব্যাটিং নেওয়ার চেষ্টা করবে, পরে ব্যাট। ওই ম্যাচটাতে বেশিরভাগ ম্যাচ হেরেছে, যেটা কিন্তু পাকিস্তান কিছুদিন আগে ভারতের সাথে টের পেয়েছে। ফ্লিপসের কথা যদি বলি, যে কোনো সময় যে কোনো মুভমেন্টে খেলাটা ঘুরিয়ে দিতে পারে। অবশ্যই পাকিস্তান বলারদের টার্গেট অবশ্যই করতে হবে। ওপেনিংটা এতটাই ডেঞ্জারাস কিন্তু নিউজিল্যান্ডের, এবং প্রথম থেকে 3 নাম্বার 4 নাম্বার ব্যাটসম্যান পর্যন্ত কিন্তু এতটাই ডেঞ্জারাস। ফ্লিপ থেকে শুরু করে, সেপার থেকে শুরু করে, ড্যান মিচেল থেকে শুরু করে, ফেভারিন অ্যালেনের কথা যদি বলেন আপনি, ভেরি ভেরি ডেঞ্জারাস 4টা ব্যাটসম্যান টপ অর্ডারে নিউজিল্যান্ডের, যাদের দ্রুত আউট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পাকিস্তানের জন্য। এবং নিউজিল্যান্ডের এবং পাকিস্তানের এই ম্যাচটা আমি মনে করি যেবারের বিশ্বকাপের সবচেয়ে ভালো ফাইটিং একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমার ব্যক্তিগত মতামত। এটা ভালো একটা ফাইটিং হওয়ার ম্যাচ, যেটা কিন্তু 2টা সুপার ওভার হয়েছিল। ওই ম্যাচটার কথা কিন্তু সারা জীবন মনে থাকবে, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের ম্যাচটা। তারপরে যদি ম্যাচ থাকে, আমি আমার আমার ব্যক্তিগত মতামত থেকে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচটাকে হট ফেভারিট হিসেবে ধরে নিয়েছি। অবশ্যই আপডেট আসলে জানানোর চেষ্টা করব। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে পাকিস্তান বরাবরই নিউজিল্যান্ডের সাথে ভালো খেলে। লাস্টের যে সিরিজ হয়েছিল সেখানে পাকিস্তান একটা ম্যাচ 9 উইকেটে হেরেছিল, আবার আরেকটা ম্যাচ কিন্তু 102 প্যাকেট হয়েছিল। সো সমান সমান কাঠামো, সমান সমান লড়াই অবস্থান করছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ভালো থাকুন, অবশ্যই বিশ্বকাপের আপডেট জানানোর চেষ্টা করব।